স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদি। বিশ্বের তুলা আমদানিকারক দেশগুলোর মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলাদেশ। গত 10 বছরে দেশে তুলা আমদানি বেড়েছে শতভাগের বেশি। 2006 সালে দেশে তুলা আমদানি হয়েছিল মাত্র 3 বিলিয়ন বেল, আর 2015 সালে তা দাঁড়িয়েছে 6.1 মিলিয়ন বেলে। তৈরি পোশাকের রপ্তানি আদেশ বাড়ার কারণে টেক্সটাইল খাতে এই অগ্রগতি। আজ আমরা আলোচনা করব তুলা আমদানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফজলুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। কেমন আছেন আপনি? আজ আমরা আলোচনা করতে চাচ্ছি বাংলাদেশের তুলা আমদানি নিয়ে। বাংলাদেশে আমরা 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 জানি যে বাংলাদেশের তুলা আমদানির ক্ষেত্রে প্রথম সারি দেশগুলোর মধ্যে একটি, এবং এর এর এই যে প্রথম সারিতে এসছে মূল কারণ হচ্ছে বাংলাদেশ টেক্সটাইল খাতে তথা গার্মেন্টস খাতে একটা অভূতপূর্ণ সাফল্য অর্জন করেছে গত কয়েক বছরে। এই আমদানি করবার ক্ষেত্রে আমরা এই মুহূর্তে বাংলাদেশ সবচেয়ে বেশি তুলা আমদানি করে থাকে ভারত থেকে। এর পাশাপাশি আফ্রিকান কিছু দেশ থেকে করে থাকে, উজবেকিস্তান থেকে আসে। তুলা আমদানির ক্ষেত্রে আমরা প্রায় দেখে থাকি, যেটা বলা হয়ে থাকে যে অন্যান্য দেশে যখন বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে যখন তুলা খরা মৌসুম যায় তখন তুলা আড়ত বন্ধ হয়ে যায় আমদানি করা। এবং এই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রী সম্প্রতি বলেছেন যে দরকার হলে সেখানে যাদের কটন অ্যাসোসিয়েশন আছে, বাংলাদেশের কটন অ্যাসোসিয়েশন মিললে একটি চুক্তি করা যেতে পারে যাতে নিরবিচ্ছিন্নভাবে আমদানি করা সম্ভব হতে পারে। এই বিষয়ে আপনার কি মনে হয়, এটা কতটা জরুরি এখন? না, দেখুন, আজকে থেকে আরও 3-4 বছর আগে একবার ভারত তার তুলা এক্সপোর্ট বন্ধ করে দিয়েছিল, এবং এটা একটা তারা তাদের দেশে একটা কোটা তৈরি করছিল, যে কোটার বিনিময়ে ওখানকার সাপ্লায়াররা বিভিন্ন দেশে তুলা সরবরাহ করছে। তো হ্যাঁ, ওই সময় থেকেই সরকার ভারতের সাথে একটা চুক্তি করার জন্য প্রস্তুত ছিল যে কি পরিমাণ তুলা তারা বাংলাদেশকে সরবরাহ করবে পার্শ্ববর্তী দেশ হিসাবে, বা আমাদের তাদের সাথে আমাদের একটা বন্ধুত্ব আছে, সেগুলো বিবেচনা করি। তবে একটা কথা বলি যে ওই 2011 সনে এই তুলার যখন সংকটে পড়ল, তখন কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা, স্পিনিং মিলের মালিকরা সারা পৃথিবীর দিকে কিন্তু তাকানো আরম্ভ করলো যে পৃথিবীতে কোথায় কোথায় তুলা পাওয়া যায়। রাইট। তো আমরা একটা কথা বলবো আপনাকে যে আমরা কিন্তু বেশি দিন ধরে কিন্তু এই টেক্সটাইল সেক্টরে আসি নাই, ধরেন আনুমানিক 20 বছর আগে। আচ্ছা, আমরা ওই বছরের পরে থেকেই আমরা খুঁজে আরম্ভ করলাম যে আফ্রিকার একটা বড় সাপ্লাই আছে যাদের উপরে আমরা ভরসা করতে পারি। ব্রাজিল আছে, আর এদিক তো আমরা যেটা নাকি আমরা বলি এই সিআইএস কান্ট্রি, উজবেকিস্তান নিয়ে আমাদের বিশেষ করে আমেরিকান কাস্টমারদের, আমেরিকান বায়ারদের তাদের কিন্তু একটু আপত্তি আছে। তারা কিন্তু ওখানে চাইল্ড লেবার নিয়ে কথা বলে যে উজবেকিস্তান চাইল্ড লেবার ব্যবহার করে। তো আমরা উজবেকিস্তানকে একটু কম ইম্পর্টেন্স দেই, যেহেতু বায়ারদের একটা বার আছে। আমরা এই ছাড়াও তুর্কমেনিস্তান, কাজাকিস্তান এই সমস্ত দেশগুলো থেকেও আমরা তুলা আমদানি করি। ইদানিং কালে দেখা যাচ্ছে যে অস্ট্রেলিয়াও এখন তারাও প্রতিযোগিতার মার্কেটে, কারণ তাদের বড় বায়ার ছিল চায়না, এখন আর তারা চায়নাতে নাই, তারাও প্রতিযোগিতাতে তারাও তাদের দাম কমাচ্ছে। এখন আমরাও অস্ট্রেলিয়া থেকে তুলা আনার জন্য আমাদেরও চিন্তা ভাবনা, অস্ট্রেলিয়া থেকে আমরাও তুলা আসতেছে বাংলাদেশে। সেটা তো আসলে কস্ট এফেক্টিভ হবে কিনা, মানে খুব একটা দামের তফাৎ নাই এখন সিআইএস কান্ট্রির মতো কান্ট্রির সাথে যদি তুলনা করি, খুব একটা নাই। এবং ওখানকার যেহেতু কোয়ালিটি ভালো, ওখানকার কোয়ালিটি পৃথিবীর অনেক দেশের তুলনায় ভালো, সুতরাং আমরা এখন কিছু কিছু তুলা আমরা ব্যবহার করতেছি অস্ট্রেলিয়া। এবং অস্ট্রেলিয়া যে সময় তুলা উৎপন্ন হয় অন্যান্য দেশে তখন তুলা থাকে না, এইটাও আমাদের জন্য খুব এফেক্টিভ যে ওই সময় আমরা কিছু যদি তুলা আনতে পারি তাহলে আমাদের এই ঘাটতিটা আমরা পূর্ণ করতে পারি। আচ্ছা, কিন্তু ভারতের সাথে যদি এক ধরনের স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স থাকে, সেটা কি আসলে সম্ভব? এই দেশের কটন যারা অ্যাসোসিয়েশন আছেন বা যারা আপনার টেক্সটাইল মিল ওনার্স রয়েছেন, ভারতের যারা সাপ্লায়ার, এই জাতীয় মানে এটা প্রাইভেট সেক্টর, একেবারে ব্যক্তি খাতে, এটাকে সম্ভব আদৌ? মন্ত্রী কিন্তু আশাবাদ করছেন যে এটা করা যেতে পারে, করা উচিত কথা বলছেন। না, আমি যদি এখন এটা সরকারের থেকে সরকারি চুক্তি থাকতে হবে।
সরকার যদি ভারতের সাথে একটা চুক্তি করে যে যদি ওই 2011 সনের মতো অবস্থা হয়, তাহলে যেন আমাদের একটা কোটা রাখে, বাংলাদেশের জন্য একটা বরাদ্দ দেয়, যে এই কোটাটুকু মিনিমাম এতটুকু আসলে এক্সপোর্ট করতেই হবে, যে এক্সপোর্ট করতেই হবে। হ্যাঁ, তাহলে তো আমরা আমরা একটু আশ্বস্ত বোধ করি। এখন যে আপনারা তো জানেন যে সারা পৃথিবীতে যে আবহাওয়া, এই আবহাওয়াতে কোন বছর কোথায় খারাপ তুলা হবে এগুলো নিয়ে কিন্তু আমরা খুব সন্দিহানের মধ্যে আছি। যে কোথাও দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে না, খরা। আর এই বছরও তো যা দেখতেছি ভারতে যে খরা বা আফ্রিকাতে যে খরা, এইবার কোথায় কিরকম তুলা হবে, তুলার কোয়ালিটি কি হবে, আসলে এগুলো নিয়ে কেমন যেন পৃথিবীর আবহাওয়াটাই কিরকম হয়ে গেছে। আমরা কিন্তু এগুলো নিয়েও চিন্তিত যে আমরা আমাদের সোর্সিংটা কিভাবে রক্ষা করব, আমরা কিভাবে আমরা যেন তুলার অভাবে যেন ফ্যাক্টরি বন্ধ না হয়, এগুলো নিয়েও কিন্তু এখন যেহেতু বাংলাদেশে প্রাইভেট সেক্টরে ফ্যাক্টরি বেশি, রাইট, ফ্যাক্টরি বেশিরভাগই প্রাইভেট সেক্টরে, মালিকরা কিন্তু এগুলো নিয়েও, যারা ম্যানেজমেন্টে আছে তারাও কিন্তু এগুলো নিয়েই চিন্তিত। তারাও কিন্তু একটা চেইন মেনটেন করতেছে যেন তুলার অভাবে যেন আমাদের ফ্যাক্টরিগুলো বন্ধ না হয়। টেক্সটাইল মিল অ্যাসোসিয়েশনের আপনি যে সহসভাপতি, এবং আপনাকে এই জন্য জিজ্ঞেস করছি যে ভবিষ্যতে টেক্সটাইল খাতে বা বেসিক প্রাইমারি টেক্সটাইলে বাংলাদেশের যে অভূতপূর্ণ উন্নতি হয়েছে, সামনে এগোতে হলে, আরও এগোতে হলে বড় বাধা কি তুলা, নাকি তুলার সোর্সিং, নাকি আর কিছু আছে? না, তুলার সোর্সিং বড় বাধা আমরা বলবো না, যেহেতু আমাদের এখন বড় বাধা হয়ে যাচ্ছে যে আপনারা জানেন যে কথাটা আমরা বিভিন্ন জায়গায় বলেছি যে গত সেপ্টেম্বর মাসে আমাদের 100% গ্যাস বৃদ্ধি হয়েছে। আবারও বিভিন্ন পত্রপত্রিকায় দেখতেছি যে আবার গ্যাস বৃদ্ধি হওয়ার জন্য একটা প্রস্তাব যাচ্ছে। বাট অত্যন্ত কয়েকদিন আগে আমাদের ফাইন্যান্স মিনিস্টার, আমি পত্রিকায় দেখলাম, সে আশ্বস্ত করছে যে আর কোনো সেক্টরে যদি বাড়ানো হয় তারপরেও আমরা ইন্ডাস্ট্রিতে ক্যাপটিভ জেনারেটরে আমরা আর মূল্য বৃদ্ধি করব না। ক্যাপটিভ প্ল্যান্টের জন্য এই গ্যাসের দামের কথা বলছেন? জি, ক্যাপটিভ প্ল্যান্টের জন্য গ্যাসের দাম বলতেছে, যেটা নাকি কয়েকদিন আগেও আমাদের ফাইন্যান্স মিনিস্টার আশ্বস্ত করছে। এটা অবশ্য আমাদের জন্য খুব ভালো বার্তা, যেহেতু কিছুদিন আগেই মাত্র 100% বৃদ্ধি করা হয়েছে। এখন যদি আবার যদি বৃদ্ধি করা হয় তাহলে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় বলতেছি যে আমাদের এই সেক্টরটা কিন্তু মুখ থুবড়ে পড়ে যাবে। আপনারা সবাই জানেন যে এই দেশে যে ইন্ডাস্ট্রিগুলো হয়েছে, গভর্নমেন্টের যে সাপোর্টটা ছিল, বিশেষ করে এই গ্যাসের প্রাইসটা কম ছিল বলেই আমরা কিন্তু এই দেশে ইন্ডাস্ট্রি করতে পারছি। না হলে আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আছে তাদের সাথে প্রতিযোগিতায় টিকে থাকা, আজকে থেকে তাদের ইন্ডাস্ট্রি, তাদের টেক্সটাইল সেক্টর 50-60 বছর বা 100 বছর আগের পুরানো। আমরা কিন্তু বেশি দিন ধরে কিন্তু এই সেক্টরে আসি নাই। শুধুমাত্র সরকারের যে সমর্থনগুলো, যে সাহায্যগুলো ছিল, এটার উপরেই কিন্তু আমরা টিকে আজকে গার্মেন্টস থেকে আমরা এই জায়গায় পৌঁছাইছি। এই জন্য সরকারেরই বাহবা পাওয়া উচিত, এবং আমি মনে করি এটাকে আরো এটাকে কন্টিনিউ করুক, এই সেক্টরটা আরো দিন দিন বৃদ্ধি পাক। আমি যদি বলি যে সরকারের, আমি যদি এক্সপোর্ট পলিসির কথা বলছি বা এক্সপোর্ট যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2021 সালের মধ্যে, আমাদের এখন এক্সপোর্ট করছি আমরা সব কিছু মিলে 30 বিলিয়ন, সেখানে আমরা 50 বিলিয়নের ডলারের আমাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, মার্কিন ডলার। সেটা যখন আমরা অর্জন করতে চাইবো, সেক্ষেত্রে সকল ক্ষেত্রেই আমাদের দক্ষতা বা ক্যাপাসিটি আসলে বাড়াতে হবে। সেক্ষেত্রে এখন যে পরিমাণ আপনারা টেক্সটাইল মিল থেকে সুতা তৈরি করছেন, ইয়ার্ন তৈরি করছেন, সেটা বাড়তি করতে হলে সামনে কী ধরনের চ্যালেঞ্জ দেখেন? আপনি গ্যাসের কথা বললেন, এছাড়া আর কী ধরনের সহায়তা বা প্রয়োজন বলে আপনি মনে করেন? আমি অলরেডি সরকার যেটা নাকি আমাদের ওই মানে শ্রমিকদেরকে বা মিড লেভেলের এডিবির অর্থায়নে অলরেডি গভর্নমেন্ট কিন্তু ট্রেনিং শুরু করেছে শ্রমিকদের জন্য, এবং মিডিল ক্লাসে যারা নাকি অফিসার আছে তাদেরকে নিয়েও এটা একটা চমৎকার, আমি মনে করব সরকার এটা একটা
চমৎকার একটা প্রজেক্ট হাতে নিয়েছে। জনাব হক, আমরা এই বিষয়ে বিস্তারিত শুনবো, তার আগে নিব ছোট্ট একটা বিরতি। আমাদের সময় হলো একটা বিরতিতে যাবার, ফিরতে শীঘ্রই, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আজ আমরা আলোচনা করছি তুলা আমদানি নিয়ে। এ নিয়ে আলোচনা করতে আমাদের স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফজলুল হক। জনাব হক, আপনাকে স্বাগত জানাচ্ছি আরেকবার। আমরা বিরতিতে যাবার আগে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে আমার প্রশ্ন ছিল যে 2021 সালে যখন আমরা আমাদের এক্সপোর্টের লক্ষ্যমাত্রা প্রায় ডবল করছি, তখন সব সেক্টরের জন্য যেমন একটা চ্যালেঞ্জ, টেক্সটাইল খাতের জন্য কী ধরনের চ্যালেঞ্জ, যেটা মিট করবার জন্য আপনারা কী করছেন? আমি মনে করি যে টেক্সটাইল সেক্টরে বর্তমানে সরকারের যে সাপোর্টটুকু আছে, এই সাপোর্টটুকু যদি কন্টিনিউ থাকে, তাহলে 2021 সনে আমাদের যে 50 বিলিয়নের যে টার্গেটটা আছে, আমি মনে করি যে এটাকে চ্যালেঞ্জ মনে করি না। আচ্ছা, যদি যেই রকম এখন সরকারের যে পরিমাণ আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এবং এটাতে আমাদের আমাদের যেতে হবে। আমি যদি আপনি যে বলছেন চ্যালেঞ্জ আপনি দেখছেন না, আপনি আশাবাদী যেটা সম্ভব মোকাবেলা করা। আমি যদি তুলা আমদানির কথাই শুধু বলি, এখন যে পরিমাণ তুলা আমরা আমদানি করছি তার কিন্তু ডাবল করতে হবে আমদানি আসলে। আমরা বলছিলাম যে এই মুহূর্তে বাংলাদেশের তুলা আমদানি হচ্ছে যে 6.1 বিলিয়ন বেল, যেটা আমি যদি বলি 12 মিলিয়ন বেলে যেতে হয়, তখন এই বাড়তি কাঁচামাল সোর্সিং করার মতো ক্যাপাসিটি, ইনফ্রাস্ট্রাকচার ক্যাপাসিটি আছে। আমাদের কিন্তু 12 মিলিয়ন দরকার নেই এখন যে মানে আমরা কিন্তু আনুমানিক ডাবল বলছি, যেহেতু 6 মিলিয়ন মানে, কিন্তু আমাদের না সোর্সিং এর জন্য অসুবিধা হবে না। আরেকটা কথা হলো, আপনারা জানেন যে এখন সারা বিশ্বে আমরা মাত্র 40% তুলার উপরে আমরা সুতা বানাচ্ছি, আর 60% কিন্তু ম্যানমেড ফাইবার। তুলা মাত্র 40%। আমাগো দেশেই যত মানে ওই কটনের উপরে ডিপেন্ডেন্ট, এবং কটন দিয়া আমরা যে সুতা বানাচ্ছি, অন্যান্য দেশে কিন্তু এরকম হয় না। আচ্ছা, অন্যান্য দেশে কিন্তু ম্যানমেডটাই বেশি। তবে মানে এখন আমরা যে 50 বিলিয়ন পুরোটাই কিন্তু তুলা না, এখানে কিন্তু আমাদের ম্যানমেড ফাইবারও দরকার। আচ্ছা, তবে ম্যানমেড ফাইবার আমাদের সোর্সিং এর জন্য আমরা কিন্তু এখন প্রস্তুত। আমি একটু আগে আপনাদেরকে বলছি যে আমাদের কিন্তু এখন যারা নাকি এখন স্পিনিং মিল চালাচ্ছে, তারা কিন্তু এখন সোর্সিং তাদের জানা আছে, সারা পৃথিবীতে কোথায় কখন তুলা উৎপন্ন হয় এবং তুলা আসতে কতদিন সময় লাগে, সবই এখন তাদের নজরে আছে। আর এখন নতুন নতুন ম্যানমেড ফাইবার আছে। সেই ম্যানমেড ফাইবারগুলো কেমন, মানে কি সেগুলো বলুন? সেটা ম্যানমেড ফাইবার, ধরেন বড় জিনিসটা হচ্ছে র মেটেরিয়ালস হচ্ছে যেটা নাকি ওয়েল, যে পেট্রোল থেকে যে সমস্ত ম্যানমেড ফাইবারগুলো হচ্ছে, সেগুলো কিন্তু এখন সারা পৃথিবীতে খুব চাহিদা যাচ্ছে এই ম্যানমেড ফাইবারের উপরে। এই ফেব্রিক্স, এটাও কিন্তু অনেক চাহিদা বেড়ে গেছে, কারণ এটা এখন মানে মানুষ পরতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এটা ওয়াশের ঝামেলাও কম, আবারও জিনিসও সস্তা। তুলার থেকে কিন্তু ম্যানমেড ফাইবারের ফেব্রিক্সের দাম কিন্তু সস্তা, গার্মেন্টসের দাম কিন্তু সস্তা। সুতরাং এদিকেও কিন্তু কাস্টমাররা অনেক ঝুঁকে গেছে। আর আপনি যে কথাটা, আমাদের এখানে কোনো সন্দিহান হওয়ার কিছু নাই। তুলা সোর্সিং জানা আছে। আমি মনে করি যে না, আমাদের 50 বিলিয়নের জন্য আমাদের সোর্সিং এর কোনো ঘাটতি হবে না। আরেকটা বিষয় আপনাদের বিশ্বাস করি, আমরা এই মুহূর্তে আমাদের 60 লাখ বেল বা 6 মিলিয়ন বেল আমরা তুলা যেটা আমদানি চাহিদা রয়েছে বাংলাদেশে, যার মাত্র 1,50,000 বেল দেশে তৈরি হয়, উৎপাদন হয়। আমাদের কি কোনো সম্ভাবনা রয়েছে যে দেশে তুলা উৎপাদন করবার মতো, বা সেটাকে আদৌ প্র্যাকটিক্যাল হবে কিনা, যে এইদিকে আমরা নজর দেবো কিনা, তুলা উৎপাদন নজর দেওয়া উচিত কিনা? না, দেখেন আমাদের দেশে তুলা যতটুকু হচ্ছে এটা যৎসামান্য। আপনারা জানেন মাত্র
দু তিনটা ফ্যাক্টরিতে এটা ব্যবহার হয়, কারণ এত কম পরিমাণ তুলা উৎপন্ন হচ্ছে। চাহিদার মাত্র 3%, 3.6%। এটা খুবই 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 কম। তো আমরা এটা তো নির্ভর করতেছে কৃষকের উপরে, সে কোনটা চাষ করবে, তুলা এখানে করবে। এইখানে সরকারি কোনো প্রণোদনা থাকতে পারে কিনা, বা আমাদের আদৌ সম্ভাবনা রয়েছে কিনা সেখানে তুলার ক্ষেত্রে? অবশ্যই ওই দিনকে আমাদের একটা কটনের উপরে সেমিনার হয়েছে, জি। এখানে সরকারি লোকজনও ছিল। সরকারও বিভিন্নভাবে চেষ্টা করতেছে যে সমস্ত এলাকাগুলো ধান উৎপন্ন হচ্ছে না সেগুলাকে আপনাকে তুলা দিয়ে আগায় নেওয়ার জন্য তারা বিশেষ করে দক্ষিণাঞ্চলগুলো যেখানে কি লবণাক্ত পানি কিংবা পাহাড়ের গুলো, যেখানে কি পাহাড়ে অন্য কিছু হচ্ছে না সেখানে তুলার জন্য এটা খুব ভালো জায়গা। সরকার চেষ্টা করতেছে, কিন্তু সরকারের চেষ্টাটা আরো আগাতে হবে। সরকারকে কৃষকদের মধ্যে এই জিনিসটা ছড়াই দিতে হবে। এবং যদি আমি মনে করি যদি কিছু প্রণোদনা থাকে কৃষকের যে তুলার উপরে, যে যদি, কারণ সবাই মনে করতেছে ধান চাষটা করলে তারটা বিক্রি হয়ে যাবে গা, ধান চাষ করলে তার সংসারেও কিছু এই চাল খাইতে পারবে এরকম। কিন্তু যদি তুলাতে যদি কিছু প্রণোদনা দেওয়া হয়, আমার মনে হয় একটা সুযোগ আছে এই দেশেও কিন্তু তুলা উৎপন্ন হইতে পারে। দেখেন আমরা বলি যে এখন ইন্ডিয়ার মধ্যে আসামের তুলাটা অনেক ভালো তুলা, এবং সেখানে কিন্তু জিওমো পণ্য শস্য হচ্ছে। জি, তারা ওইটা জিএমও দিয়ে তারা সিড ব্যবহার করতেছে। আসাম কিন্তু আমাদের পাশাপাশি দেশ, সুতরাং আসামে যদি তুলা হইতে পারে তাহলে কেন বাংলাদেশে হবে না? আরেকটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি আমি, যে আপনি যখন বলছিলেন যে ফ্যাব্রিক তৈরি করবার ক্ষেত্রে তুলার পাশাপাশি অন্য ফ্যাব্রিকও, ম্যানমেড ফ্যাব্রিক কথা বলছেন, সেগুলো মিক্স করা হয়, মেশানো হয়। অনেকদিন থেকে আমরা শুনে আসছি যে বাংলাদেশের পাটের একটা সম্ভাবনা রয়েছে এই ধরনের মিক্সিং এর ক্ষেত্রে। সেই জিনিসটাকে আমরা আসলে যথেষ্ট এক্সপ্লোর করেছি কিনা, না বা আপনারা করছেন কিনা? আমরা ওইটা এখনো আপনি বলবেন যে এটা শুধুমাত্র গবেষণা পর্যায়ে আছে, এখনো গবেষণার পর্যায়ে আছে। সেটা গবেষণার পর্যায়ে আছে, এখনো আমরা এটাকে কোনো স্পিনিং এ আমরা কোনো কাজে লাগাতে পারি না। বাণিজ্যিক ক্ষেত্রে সফলতা আপনি এখনো দেখছেন না? এখনো আমরা এটা পাচ্ছি না, জানি না ভবিষ্যতে এটা কতটুকু হবে, কারণ এটার জন্য ব্যাপক রিসার্চ দরকার। আচ্ছা, তো যদি আমরা এটাকে যদি কিছু করতে পারতাম তাহলে হয়তো আমাদের একটা পাটেরও একটা মার্কেট গড়ে উঠতো, এবং আমরাও তুলার উপরে বা ম্যানমেড ফাইবারের উপরে কমে যেত। সুতরাং একটা আশার আলো দেখা হয়েছিল যখন বাংলাদেশি বিজ্ঞানী মাকসুদুল আলম যখন পাটের জিনোম আবিষ্কার করলেন, এবং তখন বলা হচ্ছিল যে এর ফলে পরবর্তী গবেষণার ফলে আমরা খুবই সূক্ষ্ম তন্তুর পাট উৎপাদন করা সম্ভব বাংলাদেশে। সেই বিষয়েও আসলে গবেষণা হয়তো বেশি আগায়নি, কিন্তু সরকারের পাশাপাশি কি আপনারা যারা প্রাইভেট সেক্টরের এন্টারপ্রেনার আছেন তারা কি এখানে কোনো অবদান রাখতে পারেন কিনা হিসেবে এই ধরনের গবেষণার ক্ষেত্রে? প্রাইভেট সেক্টর তো গবেষণার জন্য না, কারণ আমরা অর্থ দিলে সেখানে অর্থ ব্যয় করলে হয়তো গবেষণা না। দেখেন এটা একটা ব্যাপকভাবে গবেষণা, এটা প্রাইভেট সেক্টরে। আমরা তো ব্যবসায়ী মহল, আমরা শুধু আমাদের মিলটাকে সারভাইভ করা, এখান থেকে আমরা যতটুকু ইনকাম করতেছি আমাদের পরিবারকে চালানো কিংবা আরেকটা প্রতিষ্ঠান বাড়ানো। কিন্তু গবেষণাগুলোর জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকারেরই আগায় আসতে হবে। প্রাইভেট সেক্টর কোনো অবদান, কোনো ভূমিকা থাকা উচিত নয়? না, আমাদের আমরা কিন্তু বাইরের দেশে থাকতে পারি, সেখানে কিন্তু প্রাইভেট সেক্টর অনেক, আমাদের প্রাইভেট সেক্টর তো এত বড় হয়নি। মাত্র কিছুদিন আগে থেকে আপনারা জানেন, মাত্র কয়েক বছর আগে থেকে ইন্ডাস্ট্রি শুরু করছে। এটার জন্য তো আমাদেরকে অনেক সময় দিতে হবে। আমরা নিশ্চয়ই সেই সময় আশা করবো সেই সময়টা আপনারা পাবেন, এবং ভবিষ্যতে এখানে হয়তো অবদান রাখার চেষ্টা করবেন। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ শেষ করতে হচ্ছে, ভবিষ্যতে আপনার সাথে নিশ্চয়ই আমরা আবার কথা বলবো। জি, আপনাদেরও ধন্যবাদ আপনাকে। জি, ইন্ডিপেন্ডেন্ট ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই সুযোগটা করে দেওয়ার জন্য। এই ছিল আজকের মধ্যে খাতুনগঞ্জ থেকে মতো ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।